হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে ফার্স্ট শুরু করছি, সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রা, ক্লাস সিক্সের প্রশ্ন বিচিত্রা। ক্লাস সিক্সের প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এগুলোর সমস্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা অ্যান্সার নিয়ে আমরা সেটা শুরু করলাম। আজকের যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস সিক্সের ম্যাথামেটিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট যে স্কুলটা আছে সেটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা বা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে ম্যাথামেটিক্সের, এই স্কুলে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব এবং তোমাদের বলবো যারা ক্লাস সিক্সে পড়ছো বা যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যেন এর পরে যে ভিডিওগুলো আমি আপলোড করব প্রশ্ন বিচিত্রার ক্লাস সিক্সের, তারা যেন সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে হবে। ঠিক আছে? এটার সাথে সাথে আমি ম্যাথের যে তোমাদের বই আছে সেই বইয়েরটাও নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো ফার্স্ট আমি যেটা শুরু করলাম আজ থেকে সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রার ক্লাস সিক্সের ম্যাথামেটিক্সের প্রথম স্কুলটা। দেখো, প্রথম স্কুলের যে কোশ্চেনগুলো আছে, প্রথম এক দাগের কোশ্চেন, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, একের এক বলেছে 190 এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত? এগুলো শর্ট কোশ্চেন, ঠিক আছে? এমনি মুখে মুখে বলে দিলেই হয়ে যায়। কীভাবে বের করবে যে 190 এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো কত গুণিতক নির্ণয় করতে বলেছে? হাজারের। তাহলে হাজারকে আমরা কি করব? অর্ধেক করব। তো হাজারের অর্ধেক কি হয়ে যায় বলো তো? হাজারের অর্ধেক হয়ে যায় তোমার 500। ওকে, বুঝবে ব্যাপারটা, একবার বুঝে নিলে আর অন্য কোনো কোশ্চেনে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের অসুবিধা হবে না। তো হাজারের অর্ধেক করলে কী পাবো? 500 পেলাম। ঠিক আছে? তাহলে দেখতে হবে যে সংখ্যাটা আছে আমার, সেই সংখ্যাটা 500 থেকে নিচে আছে না বেশি আছে। যদি 500 বা 500 বেশি হয়, যদি 500 বা 500 বেশি হয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে তার হাজারের কাছে যে গুণিতক পূর্ণসংখ্যা সেটা হবে 1000। যদি 500 থেকে নিচে হয়, 500 থেকে যদি নিচে হয় তাহলে হাজারের কাছের সবথেকে গুণিতক পূর্ণসংখ্যা সেটা হয়ে যাবে 0। আশা করছি বুঝাতে পারলাম। কি বললাম? যদি 1000-এর কাছের গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে বলে তাহলে হাজারের অর্ধেক করব। অর্ধেক কত হচ্ছে? 500। দেখব যে সংখ্যাটার বের করতে বলেছে সেটা 500-র নিচে আছে না 500 বা 500-র বেশি আছে। যদি 500 বা 500-র বেশি হয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে সেটা অ্যান্সার হবে 1000। আর যদি 500 থেকে ছোট হয় তাহলে বুঝে নিতে হবে সে অ্যান্সারটা হবে 0। তাহলে এখানে যেহেতু এই 190 আছে, 500 থেকে ছোট হচ্ছে, তাহলে অ্যান্সারটা আমরা লিখতে পারবো যে 190 এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে কি বলতো? 0। আশা করছি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। বলছে শূন্যস্থান পূরণ করো, বলছে রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ থেকে। তা রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে তোমার LCM থেকে, অর্থাৎ এল থেকে, সি থেকে এবং এন থেকে। ঠিক আছে? যদি এক্সাম্পল হিসাবে বোঝাতে চাই তাহলে দেখো যে এক্সেল মানে কি? দেখো এক্সটা কিন্তু এল থেকে বাদ যাচ্ছে, যেখানে এল মানে কত? এল মানে হচ্ছে 50 আর এক্স মানে কত? 10। তাহলে 50 থেকে 10 বাদ দিলে কী পেয়ে যাচ্ছে? 40 পেয়ে যাচ্ছে। তাহলে কী বুঝলাম এখান থেকে? যে এল থেকে আমাদের এক্সটা বাদ দেওয়া যায়। তার সঙ্গে সঙ্গে সি এরও বাদ করা যায়, এক্স থেকে সি বাদ করা যায় এবং এম থেকেও এক্স বাদ করা যায়। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে এল, সি আর এম। এই তিনটা থেকে আমরা কিন্তু এক্সকে বিয়োগ করতে পারি। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে 83 এর মধ্যে এক্স কতবার আছে? 83 এর মধ্যে এক্স কতবার আছে? ঠিক আছে? এটার অ্যান্সার হবে যে 83 ডিভাইডেড বাই, অর্থাৎ 83 ভাজক এক্স বার আছে। এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, ঠিক আছে? যদি কোনো সংখ্যা থাকতো, যদি এখানে বলছো যে 3 কতবার আছে, তাহলে আমাকে লিখতে হতো 83 ভাজক 3।
ওকে, তো যেহেতু আমাদের এটা বলেছে যে 83 মধ্যে এক্স কতবার আছে, 83 মধ্যে এক্স কতবার আছে, 83 ভাজক এক্স বার আছে। ঠিক আছে, অর্থাৎ 83কে এক্স দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটি হচ্ছে ওটার অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে 1/3/5 1/3/5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয়। তাহলে 1/3/5কে ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যাকে, কোনো ভগ্নাংশকে বা যে কোনো সংখ্যা হোক বা ভগ্নাংশ থাক বা দশমিক সংখ্যা থাক, যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে সেই সংখ্যাটা আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, যেহেতু এবার আমার এখানে কী আছে যে 1/3/5কে শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 1/3/5কে 100 দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাব, শতকরা পেয়ে যাব। তাহলে 1/3/5 তাহলে কি 1/3 শতকরায় প্রকাশ করতে গেলে কী হবে, এই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী লিখলাম যে 1/3/5 গুণিত 100%। তাহলে পার্সেন্টেজে চলে আসলো, শতকরায় চলে আসলো। তাহলে 1/3/5কে আবার কীভাবে বের করবো, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, তো মিশ্র ভগ্নাংশ কী পাবো, ভাঙলে কি সামান্য ভগ্নাংশ ভাঙলে কী পাবো, কীভাবে, যে এই যে 5 গুণিত 1 অর্থাৎ নিচেরটা গুণিত মাঝখানেরটা আর যোগ উপরেরটা। দেখো এখানে সাজিয়েছি লিখে আছে যে 5 গুণিত 1 প্লাস 3 অর্থাৎ নিচেরটা গুণিত মাঝখানেরটা প্লাস 3 বাই নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে, ওকে, আর গুণিত 100। তাহলে এখানে দেখো কী পাচ্ছি যে 5 গুণিত 1 মানে 5 প্লাস 3 তাহলে কত 8, তাহলে 8/5 গুণিত 100। ঠিক আছে, এবার 5 দিয়ে দেখো, 5 দিয়ে যদি আমরা 100কে ডিভাইড করি, ভাগ করি, তাহলে কী পাবো, 5 গুণিং 100 হয়ে যায়। তাহলে উপরে পাচ্ছি কত, 20 আর 8, আর এই দুটো গুণ করলে কত পাচ্ছি বলো তো, 8 দিয়ে 16 অর্থাৎ কি 160%। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 160%। তাহলে যে কোনো সংখ্যা, একটা মাথায় রাখবো, যে কোনো সংখ্যাকে যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে তোমরা মাথায় রাখবে সবসময় যে সেই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করলে কিন্তু শতকরায় চলে আসবে। নেক্সট কোশ্চিন বলেছে যে 0.081 অর্থাৎ 0.081 তার আবৃত দশমিক সংখ্যার এর সামান্য ভগ্নাংশটি হবে। তাই সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে কীভাবে করব, একটা আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে কীভাবে করব, যে প্রথমে পুরো উপরের সংখ্যাটা বসিয়ে দেবো। প্রথমে কি করব, উপরের সংখ্যাটা বসিয়ে দেবো। ঠিক আছে, বসানোর পরে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো কি বাদ দেবো। তাহলে 81 থেকে 0 বাদ দিলে 0 হয়, তার জন্য আমি শুধুমাত্র 81 লিখেছি, 81 বাই। এবার দেখবে যে কয়টা নাম্বারের কয়টা সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা আছে। এখানে যেহেতু দুটো সংখ্যা আবৃত দশমিক সংখ্যা আছে, তার পরিবর্তে আমরা কী নেব, দুটো 9 নেব। আশা করছি বোঝাতে পারলাম। যেহেতু আবৃত দশমিক সংখ্যা দুটোর মাথায় আছে তার জন্য দুটো 9, এবং তার সাথে সাথে মনে রাখবে যে দশমিকের পরে এবং আবৃত্তির সংখ্যার আগে, দশমিকের পরে এবং আবৃত সংখ্যার আগে জয়টা সংখ্যা থাকবে তয়টা কী নিতে হবে, 0 নিতে হবে। যেহেতু দশমিকের পরে এবং 81 আর আগে একটা সংখ্যা আছে অর্থাৎ 0 আছে, তার জন্য এখানে 0 নিলাম। তাহলে কাটাকাটি করলে কী পাবো, 9 9 81 আর 9 110 190। তাহলে অ্যান্সার হচ্ছে আমরা কী বলতো, 9/110। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি নম্বরটা। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিনে বলেছে একদম ফার্স্ট কোশ্চিনটা, ওখানে ছিল শেষ কী ছিল, 1000 ছিল, এখানে বলেছে 100 অর্থাৎ 150 এর সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো। কীভাবে বের করব, প্রথমে দেখো 150কে আমরা কীভাবে 100 গুণিতক আঁকা গেল, গুণিতক মানে কি, গুণফল। তো 100 গুণিতক মানে কি, 100 গুণিত 200 গুণিত 300 গুণিত 400 পরপর আসবে। তো এখানে দেখো যে এখানেকে কী লিখতে পারবো, যে 100 ভেঙে দাও, প্রথমে 100 গুণিতক আকার 100 প্লাস 50। তো 100 জন তো হয়ে যাচ্ছে 100। এবার দেখো এখানে 100 জন্য 100 হয়ে যাচ্ছে, 50-এর জন্য কত হবে। তো 50-এর জন্য 100 এর গুণিতকের মানে গুণিতকটা কী হবে, 150 50-এর কাছাকাছি। তো যেহেতু এবার কী করব, যে কী বলেছিলাম যে যার বের করতে বলবে সেটাকে কী করতে হবে, অর্ধেক করতে হবে। তো 100-র অর্ধেক কত, 50। আর কি বলেছিলাম, যদি যেটা অর্ধেক করব অর্থাৎ অর্ধেক করে 50 পেলাম, তাহলে যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে অ্যান্সারটা কী হবে, 100 হবে। আর যদি 50 থেকে ছোট হয় তাহলে কী হয়ে যাবে, 0 হবে। যেহেতু এখানে আমরা কী পাচ্ছি, 50 পাচ্ছি, তাহলে 50-এর কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 100, আর এখানে অলরেডি 100 ছিল, তাহলে 100 প্লাস 100 তাহলে কী হয়ে যাবে, 200। অ্যান্সার হবে অপশন সি, 200।
তারপরে 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে যে 0.2 বা 0.2 গুণিত 0.06 গুণিত 0.03 এর মান হলো। এটা গুণফল বের করতে বলেছে। তোমরা সিম্পল গুণ করলে করতে পারো, যে 0.2কে প্রথমে 0.06 দিয়ে গুণ করব, যেটা পাবো সেটাকে আবার 0.03 দিয়ে গুণ করব, ঠিক আছে, সেটা করতে পারো। ঠিক আছে, আমি যেটা করেছি কি, যে সবটাকে আমরা সামান্য ভগ্নাংশে বের করে নিয়েছি, দশমিকটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি। কীরকমভাবে দেখো, যে 0.2কে আমরা কী করেছি 2/10, কারণ পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম, আর দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য, তাহলে কী পেলাম যে 2/10 গুণিত 0.06কে আমরা কী পাবো 6/100। এবার দেখো 100 কেন, কারণ দেখো দশমিকের জন্য 1 এবং দশমিক পরে দুইটা সংখ্যার জন্য কি দুইটা জিরো, এখানে 3/100, কারণ দশমিক পরে দুটো সংখ্যা আছে 100। তাহলে এবার দেখো যে উপরে পুরোটা গুণ করে কি পাচ্ছি, যে 6×2 12, আর 3 কত হয় 36, আর নিচে গুণ করলে কি পাবো 10 গুণিত 100 গুণিত 100 সমান সমান হচ্ছে তোমার 1 লাখ। ঠিক আছে, অর্থাৎ 1 5টা শূন্য। এবার দেখো একটা জিনিস আমরা জানি, যে কোনো সংখ্যাকে যদি 10, 100, 1000, 1 লাখ এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে দেখো 36কে 1 লাখ দিয়ে ভাগ করতে বলেছে, অর্থাৎ একের পরে কয়টা শূন্য আছে 5টা শূন্য আছে। তার মানে মনে রাখবে যে আমার যে সংখ্যাটাকে ভাগ করছি সেই সংখ্যাটার যেখানে দশমিক আছে সেই দশমিক বিন্দুটা সরে গিয়ে 5 ঘর বাঁ দিকে সরবে। তাহলে 36-এর দশমিকটা কোথায় আছে 36-এর পরে আছে, তাহলে এখানকার দশমিকটা কয় ঘর বাঁ দিকে সরবে বলো তো 5 ঘর সরবে। তো এই দশমিকটা 2 ঘর তো অলরেডি আছে, তাহলে আর কটা দরকার 3টা ঘর দরকার, তার জন্য কী নিয়ে নেবো 3টা জিরো নিয়ে নেবো। তাহলে কী পেয়ে যাবো, তাহলে 3টা জিরো 36-এর আগের দশমিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কত 0.0036। ওকে, তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো। 8 নম্বর কোশ্চিন বলেছে যে পি ইন্টু এম প্লাস এন ইজিক্যাল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন, এই সম্পর্কটি হলো, এটা অ্যান্সার হবে বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, এই সম্পর্কটি হয়ে যাবে কি বলতো বিচ্ছেদ নিয়ম হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, বি সেমি এবং সি সেমি হলে যেখানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি কোন শর্তে ত্রিভুজটি তৈরি হওয়া সম্ভব। তার আগে আমি বলে দিই, অ্যান্সারটা বলার আগে তোমাদের বলে দিই যে আমরা কি জানি, আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি, একটা ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, যে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা বাহুর মধ্যে যে দুটো বাহুর দৈর্ঘ্য ছোট ক্ষুদ্র সেই দুটোর সমষ্টি অর্থাৎ যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় বা বড় হয়, তাহলে বুঝে নেব আমরা সেটা সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ কি বললাম, যে একটা ত্রিভুজের সবথেকে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য যোগ করে যদি 3 নম্বর যে বাহুটা আছে অর্থাৎ বড় যে বাহুটা আছে সেটা থেকে বড় হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে বলে দিয়েছি একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে এ সেমি, বি সেমি এবং সি সেমি। তাহলে এখানে বলে দিয়েছে যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, অর্থাৎ এ বি থেকে বড়, বি সি থেকে বড়। তাহলে এই দুটোর মধ্যে, এই 3টার মধ্যে সব থেকে ছোটো দুটো কি, ছোটো দুটো হচ্ছে কি বি এবং সি। তাহলে বি এবং সি বাহু দুটোর যোগফলটা কি হতে হবে, যে এ থেকে বড় হতে হবে। তাহলে ওটাই করেছি, তাহলে বি প্লাস সি গ্রেটার দেন এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব, যদি বি প্লাস সি গ্রেটার দেন এ হয়, অর্থাৎ বি এবং সি এর যোগফল করে যে পাবো সেই মানটা যদি এ থেকে বড় হয়, তাহলে বুঝে নিতে আমাদের এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। নেক্সট 10 নম্বর কোশ্চিন বলেছে যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এক দাগের লাস্ট কোশ্চিন, এবং এক দাগের লাস্ট কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর এই কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমি তোমার ক্লাস 6-এর, যারা তোমরা ক্লাস 6-এ পড়ো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আমি। ঠিক আছে, তো যারা যারা এই গ্রুপে জয়েন হতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে
মেসেজ করতে পারো, ঠিক আছে। হাই লিখে নাম, হাই লিখে ক্লাস 6 লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও, তাহলে আমি সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। নাম্বারটা হচ্ছে 8145150357, ঠিক আছে। যারা ক্লাস 6-এ পড়ছো তারাই, অনলি তাদের জন্য এই গ্রুপটা করা হবে। তো তারা এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করে নাম লিখে মেসেজ পাঠাবে, তাহলে আমি সেই গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। ওকে। আর যে কোশ্চেনটা বলছে এখন বর্তমানে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি যে একটি বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। অর্থাৎ যদি আমরা একটা বৃত্ত আঁকি, ধরো এটা একটা আমরা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, এটা একটা বৃত্ত। এই বৃত্তের যা বলতে বলেছে কি 10 সেমি বলেছে, আর আমরা কিন্তু ব্যাস জানলে গেলে কিন্তু আমরা সেটা ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে বৃত্তের বৃহত্তম আর বৃত্তের বৃহত্তম জ্যাটা কোনটা কি বলতো, ব্যাস। এটাকে আমরা কি বলবো, এই যে এবি কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যাবে সেটাকে আমরা কি বলবো, ব্যাস বলবো। অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাও বলতে পারি। তার বৃত্তের বৃহত্তম জ্যা এবি সমান সমান দেওয়া আছে 10 সেমি, তো আমাকে ব্যাসার্ধ বের করতে বলেছে। তো ব্যাসার্ধ হচ্ছে কোনটা, এইটুকুটা, কত, এইটুকুটা, ঠিক আছে, বা এইটুকুটা, ওএ বা ওবি যে কোনো একটা পার্ট হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এটা পুরোটা যদি 10 সেমি হয় আর অর্ধেক করলে আমরা কী পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে বৃত্তের বৃহত্তম যা মানে বৃত্তের ব্যাস সমান কি 10 সেমি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে, 10/2, অর্থাৎ একটা ব্যাসার্ধকে বা বৃহত্তম যাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কী পেয়ে যাব, ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 5 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এবং 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। 2 ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলেছে যে 200 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। 200 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য যাবে। তো প্রথমে আমরা কি করব, যে 11 দিয়ে 200কে ডিভাইড করব, ভাগ করব। কত দিয়ে যাচ্ছে দেখো, যে প্রথমে কি একটা সংখ্যা ধরলে হচ্ছে না, দুটো সংখ্যা ধরতে 20, কত দিয়ে যাচ্ছে 11 তাহলে 20 থেকে 11 বাদ দিলে 9, আর পরে 0 নেমে 90 হয়ে গেল। তারপরে কত দিয়ে যাচ্ছে 8 88, কারণ 9 বারে দিলে কী হয়ে যাবে, 9 99, 90 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি 9 বারে যাবে না, যাবে 8 বারে। তাহলে 8 কত হচ্ছে 88, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 2। তাহলে এবার যদি আমরা এই 11 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু আমাদের যোগ করতে হবে। তো 11 - 2 সমান সমান কত, 9। তাহলে অতএব আমরা লিখবো, দেখো যদি আমরা 9 যোগ করি, দেখো 200 সঙ্গে যদি 9 যোগ করলে কী পাবো, 209। তাহলে 209কে দেখবে এই যে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে অর্থাৎ আমরা অ্যান্সারটা কী লিখতে পারবো, যে 200 এর সঙ্গে 9 যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য যাবে। একটা জিনিস তোমরা মনে রাখবে, এই অঙ্কটা যদি এরকম টাইপের অঙ্ক থাকে, সিম্পল, যে 200-র সঙ্গে বা কোনো একটা সংখ্যার সঙ্গে যদি কোন ক্ষুদ্রতম সঙ্গে যোগ করতে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে, যেটা দিয়ে বিভাজ্য সেটাকে আমরা ভাগ করব, ভাগ করে দেখবো যে ভাগশেষটা পাবো, সেটা আমরা ভাজক দিয়ে, ভাজক থেকে আমরা বিয়োগ করে দেবো ভাগশেষটা, যেটা পাবো সেটাই আমাদের যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে, অতএব যে 200-র সঙ্গে 9 যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে। তারপরে দেখো, বলেছে রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল এবং 142.70 টাকার সবজি এনেছেন। রাম মোট কত টাকা খরচ করেছেন। তাহলে একটা বাজারে গিয়েছে, বাজার থেকে কিছু টাকার চাল কিনেছে, কিছু টাকার ডাল কিনেছে এবং কিছু টাকার সবজি এনেছে। তাহলে মোট কত টাকা খরচ করলো। তাহলে এখানে খরচের পরিমাণগুলো দেওয়া আছে, তাহলে প্রত্যেকটার জন্য যোগ করলে আমরা পেয়ে যাব মোট খরচের পরিমাণ। তাহলে অতএব একবার প্রথমে লিখে অতএব রাম মোট খরচ করেছেন সমান সমান 190 প্লাস 125.30 প্লাস 142.70, ঠিক আছে। তাহলে যোগটা আমি করছি, এখানে দেখো যে প্রথমে বসালাম 190.00। এবার দেখো কোনো সংখ্যার যদি যে কোনো একটা সিম্পল সংখ্যার দশমিকটা কোথায় থেকে, সেই সংখ্যাটার শেষে, বা কোনো সংখ্যার শেষে আমরা দশমিক বসিয়ে যত খুশি সংখ্যা জিরো নিতে পারি। হ্যাঁ, তো 190 পরে দশমিক দিয়ে কী নিলাম, দুটো জিরো নিয়ে এলাম, কারণ দেখো যে 90 দশমিক সহ জিরোগুলো কেটে যায়, গিয়ে 190 থাকে। 190 পরিবর্তে লিখলাম কি 190.00, তারপরে কত দেওয়া হচ্ছে 125.30, 142.70।
তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরোই পাচ্ছি। তারপর হচ্ছে 7 আর 3 যোগ করলে কত হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 8, ওকে। আর 9 আর 2 হচ্ছে কত 11, 11 আর 4 হচ্ছে 15, 15 5 হাতে 1, 3 আর 1 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, আর এখান থেকে কেটে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে 458.00 টাকা, অর্থাৎ 458 টাকা। তাহলে রাম বাজার থেকে মোট খরচ করেছেন কত, 458 টাকা খরচ করেছেন। 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি এতটি হলেও 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত। এবার সিম্পল একটা জিনিস কোশ্চেন বলছি তোমাদের, যে ধরো এখন বর্তমান তোমার বয়স 10 বছর, বর্তমান তোমার বয়স হচ্ছে 10 বছর, তো 2 বছর আগে তোমার বয়স কত হবে। তো 2 বছর আগে তোমার বয়স কত হবে, 10 থেকে আমরা 2 বাদ দিলে পেয়ে যাব কত, 8। সেরকমই এখানে যে 10 বছর বর্তমান বয়স দেওয়া আছে কত, 2x + 3y। 10 বছর আগে তোমার বয়স কত ছিল, তাহলে এই 10টা বাদ দিলে পেয়ে যাব। এবার দেখো এখানে শুধু 10 বাদ দিলে হবে না, 10 মানে 10 - 10 অর্থাৎ -20 বাদ দিতে হবে। কেন -20, কারণ এখানে রাম ও রহিম দুজনের ক্ষেত্রে আছে, দুজনের ক্ষেত্রে 10 বছর করে কমছে, তাহলে কত বাদ দিতে হবে, 20 বাদ দিতে হবে। তাহলে অতএব বর্তমানে রাম রহিমের বয়সের সমষ্টি হচ্ছে 2x + 3y বছর, অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে 2x + 3y - 20 বছর। এই গেল আমাদের 2-এর 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 3, নেক্সট হচ্ছে 3 নম্বর, 3-এর আচ্ছা 3-এর এ নম্বরটা করলাম, হ্যাঁ। এবার 3-এর বি নম্বর আছে, দেখো 3-এর বি নম্বর বলেছে যে XCIX রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এই হিন্দু আরবিক সংখ্যায় হবে XC মানে হচ্ছে তোমার 90, ঠিক আছে, XC, কারণ দেখো সি মানে হচ্ছে কত, সি নম্বর হচ্ছে 100, আর এক্স আমরা কী বললাম, একটু আগে একটা কোশ্চেন বললাম যে সি এক্স থেকে মানে সি থেকে এক্স বিয়োগ করা হয়, তাহলে সি মানে 100, তাহলে 100 - এক্স মানে কত 10, তাহলে বাদ দিলে কত পাচ্ছি 90, তাহলে XC মানে হচ্ছে 90 আর IX মানে হচ্ছে 9, তাহলে XCIX মানে হচ্ছে 99, ওকে। তারপরে 4 নম্বর, 4-এর আবার এ, 4-এর এ নম্বর বলেছে এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792 হবে। কী হবে, আনসার হবে 872 হবে, ঠিক আছে। এই অ্যান্সারটা কী হবে 872, কারণ দেখো যে 8-এর স্থানীয় মান কত 800 এবং প্রকৃত মান কত 8, তাহলে 800 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কী পেয়ে যাব 792 পেয়ে যাব। তাহলে এমন একটি সংখ্যা 3 অঙ্কের সংখ্যা পেলাম যেটা শতকের অঙ্কের স্থানীয় মানটা প্রকৃত মানের পার্থক্যটা কী হয়ে যাবে 792 হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে 872। নেক্সট একটা তোমার ঘর দেওয়া আছে, বলেছে যে রেখাঙ্কিত অঙ্কটির সম্পূর্ণ অংশের কত অংশ। এই যে ঘরটা আছে, ঘরের 3টা ঘর তোমার কালার করা আছে, ঠিক আছে। আর টোটাল ঘর কটা হচ্ছে, টোটাল ঘর হচ্ছে 8টা ঘর আছে। সেই 8টা ঘরের মধ্যে বলছে যে কত অংশ তোমার রং করা হয়েছে। তো 8-এর মধ্যে 3 অংশ রং করা হয়েছে, তাহলে 8-এর মধ্যে 3 অংশ মানে কি 3/8 অংশ, ঠিক আছে। তাহলে 3/8 অংশ রং করা হয়েছে। এবার আসছি আমরা 3 নম্বর কোশ্চিন, ঠিক আছে। আর 3 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো যারা ক্লাস 6-এ পড়ছো তাদেরকে কোনো কোশ্চিন, তোমাদের বইয়ের কোনো কোশ্চিন বা ম্যাথের কোনো কোশ্চিন কোনো প্রবলেম থাকলে তাহলে তোমরা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, 8145150357, ঠিক আছে। এই নম্বরে মেসেজ করো, নাম লিখে তোমার মেসেজ করবে, তাহলে আমি তাকে একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে। আর সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারবে, সেই যে প্রবলেমগুলো হবে সে তোমাদের যে কোনো সাবজেক্টের হোক, ম্যাথামেটিক্স, বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত কোনো কোশ্চিন থাকলে তোমরা আমাকে সেই গ্রুপে পাঠাতে পারো, ঠিক আছে। আমি সেই কোশ্চিনের অ্যান্সারগুলো তোমাদের সেখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 3-এর ফার্স্ট যে কোশ্চিন বলেছে
যে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যার ঘোরা সম্পূর্ণ করবে। একটা জিনিস মাথায় রাখবে, এই টাইপের অঙ্ক বলেছে কমপক্ষে বলেছে, কত কি বলেছে, কমপক্ষে বলেছে। কমপক্ষে বললে মানে তোমাকে ভেবে নিতে হবে এখানে কী করতে হবে, লসাগু করতে হবে, ঠিক আছে। লসাগু করে যেটা পাবো সেটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে 14 এবং 35-এর লসাগু দেখো কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 14 আর 5 7 35, আর যাচ্ছে না। তাহলে নির্ণয় লসাগু কী পেলাম, 7 গুণিত 2 গুণিত 5 মানে কত, 70। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব লিখবো, অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা ঘোরা সম্পূর্ণ করবে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। ভালো কোশ্চেন, যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরও কতগুলি ট্র্যাক্টর লাগবে সেটা বের করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে, ট্র্যাক্টরের যে সংখ্যাটা বা যে নাম্বারটা বা যার পরিমাণ বের করতে বলবে সেটাকে আমাকে শেষে করতে হবে, শেষে লিখতে হবে সমস্যাটি। এখানে আমরা কী লিখতে পারবো, সমস্যাটি হলো, সমস্যাটি আমরা লিখতে পারবো কী কী এখানে দেওয়া আছে, জমির পরিমাণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর ট্র্যাক্টরের সংখ্যা দেওয়া আছে। তো ওটা লিখলাম, জমির পরিমাণ বিঘা, সময় ব্র্যাকেটে দিন এবং ট্র্যাক্টরের সংখ্যা ব্র্যাকেটে টি। দেখো 300 বিঘা জমি কত দিনে করতে, 20 দিনে 4টি ট্র্যাক্টর করছে। তাই 360 বিঘা জমি 20 দিনে কটা ট্র্যাক্টর করছে, 4টা ট্র্যাক্টর করছে। বলছে 1800 বিঘা জমি 10 দিনে কটা ট্র্যাক্টর করবে সেটা বের করতে বলেছে। প্রথমে দেখো আমাদের সম্পর্ক তৈরি করা শিখতে হবে, যে কার মধ্যে কী সম্পর্ক আছে। তো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সবসময় মনে রাখবে যে লোক সংখ্যা দিন, সময় দিন এবং লোক সংখ্যার মধ্যে সবসময় কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে। কি বললাম, যে জন এবং দিন অর্থাৎ লোক সংখ্যা এবং সময় থাকলে সবসময় কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ঠিক আছে। বা এটা তোমার মনে রাখবে, এবং তার সঙ্গে মনে রাখবে যে যদি দুটোই বাড়ে অর্থাৎ দেখো এখানে যে প্রথমে আমরা এটার এই জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যার সম্পর্ক বের করছি। কীরকমভাবে দেখো, যে 360 বিঘা, তুমি একটা বলো যে 360 বিঘা জমিতে 4টা ট্র্যাক্টর লাগছে, এটা আপাতত বাদ রাখো। যে 360 বিঘা জমিতে বলছে 4টা ট্র্যাক্টর কিন্তু লাগছে, তাহলে 1800 বিঘা জমিতে কত লাগবে, বেশি লাগবে না কম লাগবে? কারণ যদি 360 বিঘা জমিতে যদি 4টা লাগে, তাহলে যখন জমির পরিমাণ বেড়ে যাচ্ছে তখন ট্র্যাক্টরের সংখ্যা কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে যখন দেখবে যে দুটোর পরিমাণ বেড়ে যাচ্ছে তখন সেটা কী হবে, সরল সম্পর্ক আছে, অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যার কি সরল সম্পর্ক আছে। আশা করছি সম্পর্ক বের করে বুঝতে পারলে। এবার আসছি আমরা সময় এবং ট্র্যাক্টরের সংখ্যার মধ্যে। এবার দেখো কি বললাম, যে দুটার পরিমাণ যদি বেড়ে যায় তো সরল সম্পর্ক, আর যদি একটা বাড়ছে একটা কমছে তাহলে মাথায় রাখবে সেটা ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো বলেছে যে 20 দিনে 4টা ট্র্যাক্টর লাগে, 20 দিনে 4টা ট্র্যাক্টর লাগে, তাহলে 10 দিনে কটা ট্র্যাক্টর লাগবে, বেশি লাগবে। কারণ দেখো, তো তুমি দিনটাকে কমিয়ে দিলে, 20 দিন কাজ করছিল সেই জায়গায় 10 দিন কাজ করতে হবে। 10 দিন কাজ করতে গেলে ট্র্যাক্টরের সঙ্গে কী করতে হবে, বাড়াতে হবে, তাহলে এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এইটা কমছে কিন্তু এটা কী হচ্ছে, বাড়ছে, তাহলে কী হয়ে যাবে, একটা কমছে একটা বাড়ছে মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যার সরল সম্পর্ক এবং সময়ের সঙ্গে ট্র্যাক্টর সংখ্যা কী আছে, ব্যস্ত সম্পর্ক আছে। এবার দেখো সম্পর্কটা নির্ণয় করতে পারলে কিন্তু অঙ্ক সহজ। এবার দেখো বলেছে যে অতএব নির্ণয় ট্র্যাক্টরের সংখ্যা, এখানে যেটা আছে সেটা লিখবো গুণিত 4 গুণিত, এটা দেখো এই দুটোর মধ্যে আমরা কী সম্পর্ক পেয়েছিলাম, সরল সম্পর্ক পেয়েছিলাম। যদি সরল সম্পর্ক পাই তাহলে এই সংখ্যাটা যে 360 1800 আছে, তো এই সংখ্যাটা আমরা উল্টি লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো 1800 আর নিচে লিখবো কত, 360। তো ওটা লিখেছি যে 4 গুণিত 1800/360 গুণিত, এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক থাকলে এই টার্মটা কী হয়ে যাবে, উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে কী হবে, উল্টা হবে না, পরপরই থাকবে, মানে 20/10, ঠিক আছে। তো এইটুকুটা ক্যালকুলেশন করে আমরা কাটাকুটি করে পাচ্ছি 40, ঠিক আছে 40। তাহলে 1800 বিঘা তোমার 10 দিনে 40টি ট্র্যাক্টর লাগবে। 1800 বিঘা জমি চাষ করতে তোমার 10 দিনে কতটা লাগবে, 40টা ট্র্যাক্টর লাগবে। অতএব লিখিত, অতএব
1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্র্যাক্টরের লাগবে। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে বা ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত? সিম্পল একটা কোশ্চেন, যে এতটি মিটার লম্বা একটা ফিতে আছে, সেই ফিতের এতটি অংশ কেটে নেওয়া হলো। এর বলেছে, এর মানে কি গুণ, তাহলে আমরা একটা সরল আকারে লিখে দিচ্ছি যে 16.2/3 গুণিত 3/8, বলছে এর যে 16.2/3 মিটার লম্বা ফিতের এতটি অংশ কেটে নিয়ে এটাকে কি বলছে, সমান 5টা ভাগে ভাগ করছে। তাহলে কি লিখবো, তাহলে কীভাবে লিখবো, যে 16.2/3 গুণিত 3/8 ভাজক 5। কেন ভাজক 5? কারণ 5টা ভাগে ভাগ করছে। তাহলে যেটা পাবো সেই পরিমাণকে 5 ভাগে ভাগ করতে হবে, তো 5 দিয়ে ভাগ। তাহলে এবার 16.2/3 মানে হচ্ছে কি, নিয়মটা আমরা একটু আগে শিখেছিলাম কীভাবে করতে হবে, যে 16 × 3 প্লাস 2 মানে উপরের সংখ্যাটা, আর বাই নিচে যে সেটা থাকবে। তাহলে এখানে কত পাচ্ছি, যে 3 × 48 প্লাস 2/3, আর 48 আর 2 যোগ করলে কত পাচ্ছি, 50। তাহলে পাচ্ছি কত, 50/3। অর্থাৎ কীভাবে পেলাম, যে এটার সঙ্গে গুণ উপরেটার সঙ্গে যোগ, অর্থাৎ 3 × 48 আর 2 যোগ করলে 50, তাহলে 50/3 গুণিত 3/8 আছে। এবার ভাজক 5 আছে, তাহলে যদি গুণ করে দিই, এই ভাজকের পরিবর্তে যদি গুণ টার্ম লিখে দিই, তাহলে এই টার্মটা কী হয়ে যাবে, উল্টে বসবে। কী ছিল, 5/1 ছিল, তাহলে কী করে দিলাম, 1/5 করে দিলাম। এবার কাটাকাটি, এই 3 কেটে যাচ্ছে, আর 5 10 কত, 50। তাহলে 10 কত পাচ্ছি, 8। ঠিক আছে, 10 8 বা আরও কাটাকাটি করলে কী পাবো, 5 2 10 আর 4 2 8, তাহলে কী পেলাম, 5/4। পূর্ণ করলে কী পাবো, 1 পূর্ণ 1 4 মিটার। অর্থাৎ প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কী পেলাম, প্রতিটি টুকরো দৈর্ঘ্য হয়ে যাবে 1 পূর্ণ 1 4 মিটার। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসছি আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে, মেহবুব ও তার দল ঠিক করেছে যে 30 দিনে তারা এতটি কিমি রাস্তা তৈরি করবে। একটা রাস্তা তৈরি করবে, তার নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করে দিয়েছে যে 33 দিনে ওরা কিন্তু এতটি কিমি রাস্তা তৈরি করবে, এর থেকে বেশি করবে না। 33 দিনে এটুকু করতে হবে। ঠিক আছে, বলছে যে তারা প্রতিদিন এতটি কিমি করে, মানে প্রতিদিন 11/15 কিমি রাস্তা তৈরি করে 25 দিন রাস্তা তৈরি করেন। অলরেডি ওরা 25 দিন প্রতিদিন 11/15 কিমি করে রাস্তা তৈরি করতে করতে টোটাল 25 দিন কিন্তু ওদের অলরেডি করা হয়ে গেছে। তার মানে প্রতিদিন যদি ওরা যদি 11/15 কিলোমিটার রাস্তা তৈরি করে, তাহলে 25 দিনে কত করবে, তাহলে 25 গুণিত 11/15। তাহলে দেখো কীভাবে করছে অঙ্কটা, তারা প্রতিদিন রাস্তা তৈরি করে কত কিলোমিটার, প্রতিদিন রাস্তা তৈরি করে 11/15 কিলোমিটার। ঠিক আছে, তাহলে একদিনে, অর্থাৎ প্রতিদিন মানে একদিনে করছে, তাহলে 25 দিনে কত করবে, তাহলে 25 গুণিত 11/15, কাটাকাটি করে পাচ্ছি কত, 55/3 কিমি। এবার দেখো বলেছে যে বাকি রাস্তাটা 25 দিন রাস্তা তৈরি করলেন, এবার বলছে বাকি কাজটি শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তায় করতে হবে। অর্থাৎ বাকি যে কাজটা আছে, মানে কতটা অংশ কাজ করা হয়ে গেছে অলরেডি, 55/3 কিমি রাস্তা তৈরি করা হয়ে গেছে কত দিনে, 25 দিনে। তাহলে বাকি দিনে তাদেরকে আর কতটা রাস্তা তৈরি করতে হবে প্রতিদিন। বাকি দিয়ে দিনটা পড়ে আছে, সেই দিনে যে পরিমাণ রাস্তা তৈরি করতে বাকি আছে, সেই রাস্তাটা তৈরি করতে আর কতদিন তাদেরকে, মানে প্রতিদিন কতদিন করে করতে হবে। তো এটা তো পেলাম। তাদের রাস্তা তৈরি করতে বাকি কত আছে, প্রথমে কত ছিল, টোটাল রাস্তা তৈরি করতে কত ছিল, 24 × 11/15, আর কত আছে, 55/3। তাহলে কী করবো, বাকি রাস্তা যে তৈরি করতে আছে কত, কারণ 55/3 অলরেডি কাজ করা হয়ে গেছে মোট 24 × 11/15 মধ্যে। তো এটাকে আমরা ভাঙলে কী পাবো, দেখো যে 24 গুণিত 55 প্লাস 11 কিন্তু, ঠিক আছে, বাই 15। তাহলে এই টার্মটাকে ভেঙে আমরা পাচ্ছি 371/15 মাইনাস 55/3। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা কি পাচ্ছি, যে অ্যান্সারটা পাচ্ছি এখানে কত, 32/5। এটা কি পেলাম, এটা পেলাম তোমার যে ওই কাজে, মানে রাস্তাটা কতটা রাস্তা আর বাকি আছে কাজ করতে। তাহলে এতটি রাস্তা প্রতিদিন বাকি আছে, এবং বাকি দিন কত আছে, 8 দিন আছে। তাহলে মোট রাস্তা তৈরি করতে বাকি আছে 22/5, কত দিনের মধ্যে করতে হবে সেটাকে, 8 দিনের মধ্যে করতে হবে। তাহলে
8 দিনে তাদের তাহলে বাকি রাস্তা অতএব দেখো লিখছি অতএব বাকি রাস্তা তৈরি করতে তাদের প্রতিদিন রাস্তা তৈরি করতে হবে সমান 32/5 ভাজক 8 মানে 32/5 গুণিত 1/8 4 8 কত 32 সমান সমান 4/5 কিমি। তাহলে আমাদের অ্যান্সার হলো 4/5 কিমি। নেক্সট কোশ্চিন বলেছে দেখো 5 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। এই কোশ্চিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ভিআইপি ফার্স্ট টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট। বলছে 2, 4, 3, 4, 5, 6, 7 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের অঙ্কগুলো অলরেডি আমরা প্রথমে করে নিয়েছি। কীরকম কোশ্চেন ছিল যে 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো কী করেছিলাম, যেটা দ্বারা বিভাজ্য হবে সেটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে কী করবো, ভাগ করব। ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটাকে আমরা কী করতে হবে, ভাজক থেকে বাদ দিতে হবে। তাহলে ভাজক থেকে বাদ দিয়ে যেটা পাবো ভাগশেষটা মানে ভাজক থেকে ভাগশেষটা বাদ দেওয়ার পরে যে নাম্বারটা পাবো সেটা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা 835 দিয়ে তোমার এই সংখ্যাটাকে ভাগ করছি, গিয়ে ভাগ করে দেখো কত পাচ্ছি। ভাগ করতে গিয়ে দেখো যে প্রথমে 2 দিয়ে দিলাম, তারপরে 8 দিয়ে গিয়ে পাচ্ছি ভাগশেষটা কত পাচ্ছি, 767 পাচ্ছি। তাহলে এই 767টা যদি আমরা ভাজক থেকে বাদ দিয়ে দিই তাহলে কত পাই দেখো, যে 835 থেকে 767 বাদ দিয়ে পাচ্ছি কত, 68, ঠিক আছে। আর এই 68টা হচ্ছে আমাদের কি যোগ করতে হবে। তাহলে অতএব লিখবো অতএব 2, 3, 4, 5, 6, 7-এর সঙ্গে 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চিন দেখো, এটা করলাম আমরা কত যেন 5-এর এ। এবার আসছি আমরা 5-এর বি এবং এই স্কুলের লাস্ট কোশ্চিন, ঠিক আছে। এবং লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে তোমাদের বলবো যারা ক্লাস 6-এ পড়ছো তারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি এই ভিডিওর মাঝখানে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, তোমরা সেখানে মেসেজ করে তোমার নাম ক্লাস লিখে তোমরা আমাকে মেসেজ করো, আমি তাহলে সেখানে গ্রুপে তোমাদের জয়েন করে দেবো, ঠিক আছে। সেখানে তোমরা তোমাদের কোশ্চিন ক্লাস 6-এর রিলেটিভ যত কোশ্চিন আছে তোমরা সেখানে কোশ্চিনগুলো করতে পারবে, ঠিক আছে। আর সেটা কোশ্চিনের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন যেটা বলেছে যে 6/7 6/7-এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল এতটি হবে, ঠিক আছে। এটাকে সিম্পলভাবে তোমরা যদি এভাবে করতে চাও যে অত কিছু না বুঝে যে 2×6/7 মাইনাস 6/7 গুণিত 3 করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি যেটা চাইছি সেটা হচ্ছে কি, যে আমাকে শিখতে হবে যে কিভাবে আমরা বিয়োগ কেন করছি। তো প্রথমে আমরা ধরে নেওয়া যে ধরি যে এক্স যোগ করতে হবে, কার সঙ্গে, এইটুকুটার সঙ্গে আমাকে এক্স যোগ করতে হবে ধরে নিলাম। তো 6/7 এর 3 গুণ, 6/7 এর 3 গুণ মানে 6/7 × 3। এর সঙ্গে আমরা কি এক্স যোগ করলাম, এর সঙ্গে যদি আমরা এক্স যোগ করি যোগফলটা পাবো কত বলো তো, 2×6/7। তাহলে এখানে এইটুকু সমান সমান কী পাচ্ছি, 318/7 প্লাস এক্স থাকলো, আর এটাকে ভেঙে কী পাচ্ছি 20/7। তাহলে এবার দেখো আমার কি দরকার, এক্সের মান দরকার। তাহলে এক্স টার্মটা রেখে দিলাম, রেখে এই টার্মটা যদি সমানের ওপারে নিয়ে যাই, সমানের ওপারে যা আছে থাকলো 20/7, কিন্তু এফার থেকে যদি আমরা ওপারে নিয়ে যাই তাহলে এখানে প্লাস 18/7 আছে, তাহলে ওপরে কী হয়ে যাবে মাইনাস 18/7 সমান 7 লসাগু। তাহলে কী পাচ্ছি 20 - 18 মানে 2/7। তাহলে অতএব অ্যান্সার হবে অতএব 6/7-এর 3 গুণের সঙ্গে যদি আমরা 2/7 যোগ করি তাহলে যোগফলটা কত হবে তোমার 2×6/7 হবে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং শেষে বলবো তোমাদের যে আমার ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের প্রথম পর্যায়মূলক পরীক্ষার প্রশ্ন বিচিত্রার ফার্স্ট স্কুল। এরপরে আমরা কিন্তু পুরো ফার্স্ট টার্মে যতগুলো দেওয়া আছে প্রশ্নবিদ্যা আমি কদিনের মধ্যে তোমাদের কমপ্লিট করব, ঠিক আছে। আমি কিন্তু পুরো প্রশ্নবিদ্যা ম্যাথামেটিক্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল আমি চেষ্টা করব, ঠিক আছে, কমপ্লিট করার। তো তাই তোমাদের বলবো এইগুলো পুরো প্রশ্নবিদ্যার অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, কারণ পরের ভিডিও যখন দিব সেই ভিডিওটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।